पहलगाम वाक़या ना, अब वो तो बात खत्म हो गई, लेकिन आपको कैसे पता चला? आप कह रहे हो कि हमें पता था कि ये होना था यहाँ पे। आने लगा हूँ मैं। इन्होंने ना जब इल्ज़ाम लगाया तो इन्होंने हमारे किधर के बहुत बड़े शेखुल हदीस हैं, सैफुल्लाह खालिद कसूरी साहब, आपको पता है शायद उनका, तो इन्होंने उन पर इल्ज़ाम लगाया कि ये सारे मिलकर ना हम पर हमला कर रहे हैं। तो उनको पता है यहाँ से ट्रेनिंगें होती हैं, यहाँ से सब कुछ होता है, जो मुजाहिद वगैरह तैयार होते हैं, तो उन्होंने इसको निशाना बना के रखा हुआ था। फिर उन्होंने ना बच्चों को छुट्टियाँ दे दी पहले कि कोई पता नहीं किसी टाइम भी वो हमला कर सकते हैं। तो अल्हम्दुलिल्लाह ये कि हमारे बच्चे महफूज हैं, लेकिन इन्होंने जो सबसे बड़ा हमारा नुकसान किया ना, वो इन्होंने मस्जिद गिराई है। इन पर इंशाल्लाह हम पाक फौज के साथ हैं, अपनी आर्मी के साथ हैं। जंगी लालन पालने पाकिस्तानेर खरच है 1000 कोटी टाका। एर फले एकदा भारत के चैलेंज करेও जीडीपीते बांग्लादेशेर चेয়েও পিছনে चले गिয়েছে पाकिस्तान। पाक नागरिकराও हाल छेड़े दिए निजेर गरीबीके मेने निয়েছেন। देशेर सामग्रिक उन्नतिते पाक सरकारेर बराद्द बोले किछु नेই, ता शुधु नয়, देशके एगिয়ে নিয়ে যাওয়ার মতন ফর্মুলা আজও অনাবিষ্কৃত। আসলে এই দেশের নেতৃত্বরা বরাবরই চামড়া দিয়ে পা ঢাকার বদলে দুনিয়াটাকে চামড়া দিয়ে ঢাকতে চেয়েছেন। সন্ত্রাসবাদের প্রশ্নে অপারেশন সিন্দুরে নাক কান কেটে পাক প্রধানমন্ত্রী ফের ধর্মকে ঢাল করে ঢাক পেটাতে শুরু করেছেন। টানা 25 বার আইএমএফ থেকে ঋণ নিয়েও দেশের মেরুদণ্ড সোজা করতে পারেনি বিগত কোনো সরকারই। এবারও সেই টাকা যাচ্ছে সন্ত্রাসবাদে। পাক জনগণের হাতে রইল কচু। आर्थिक सामाजिक सांस्कृतिक सब दिक থেকে দেউলিয়া একটি দেশের সরকার রাজনৈতিক স্বার্থে নিজের জনতার সামনে ভারত বিদ্বেষ জিয়ে রাখতে 2001 সালে ভারতীয় সংসদে হামলার সেই মূল চক্রী মাসুদকে এবার মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে চলেছে। নির্লজ্জতার সমস্ত সীমা পার করে ফেলেছে জৈশ জঙ্গি গোষ্ঠীর মাথা। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার শীর্ষে থাকা মাসুদ আজহারকে 14 কোটি পাক রুপি ক্ষতিপূরণ দিতে চলেছে পাকিস্তান সরকার। এমনকি এই নিয়ে কোনো লুকোছাপাও করতে চাইছে না সে দেশের সেনাপ্রধান আসিম মুনির এবং তার হাতের পুতুল বলে পরিচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। অবাক হওয়ার মতোই ঘটনা। শুধু মাসুদ একাই নন, যেই সব জঙ্গিরা প্রাণ হারিয়েছে তাদের প্রতিটি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে পাকিস্তান। এই নিয়ে আজ আপনাদের দেব অনেক তথ্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। रही बात पाकिस्तान की, तो उसकी बात ही क्या करूं आपसे। वह देश तो मांगते मांगते अपनी जहालत से एक ऐसी हालात में आ गया है कि उसके बारे में यह भी कहा जा सकता है कि पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। सच्चे हैं तो आज यहाँ जो हम आए हैं वो इसलिए आए हैं कि उनकी हिदायत है कि हम बताएं उनको कि यहाँ जो नुकसान हुए हैं, जिस तरह मस्जिद का हुआ है या दूसरी का इमारत का हुआ है, वो हुकूमत जो है वज़ीर आज़म साहब और आर्मी चीफ सैयद आसम अली साहब जनरल साहब, वो कहते हैं हम खुद इसको दोबारा रिकंस्ट्रक्ट करेंगे। मैं आपको পাকিস্তানিদের সন্ত্রাসের আতুরঘর বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাসী হামলার সুতো যে কোথাও একটা জুড়ে থাকে পাকিস্তানের সঙ্গে, বিশ্বের কোনো দেশের কাছেই তা অজানা কোনো বিষয় নয়। এটাও অজানা নয় যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর ভিত্তিক প্রতিটি জঙ্গি সংগঠনকে সাধ্যমতো সাহায্য করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গত 25-30 বছরে ভারতের মাটিতে দিল্লি মুম্বাইয়ের মতো দেশের কেন্দ্রস্থলে কাশ্মীরের সীমান্ত পারে যত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, বিশ্বের দরবারে ভারত হাতে প্রমাণ নিয়ে দেখিয়েছে এই সবই পাক মদতপুষ্ট জঙ্গিদের কাজ। সেই কান্দাহার বিমান অপহরণ থেকে শুরু করে পেহেলগাঁও, এই দেশের মাটিতে যত সন্ত্রাসী হামলা হয়েছে মাসুদ আজহারকেই মাস্টার মাইন্ড বলে মনে করে ভারত। পাকিস্তান অবশ্য প্রথম থেকেই ভারতের এই অভিযোগ খারিজ করে আসছে। তবে পাকিস্তান যে একেবারে 100% জঙ্গিদের মদতদাতা, মাসুদ আজহার সমেত নিহত জঙ্গি পরিবারের ক্ষতিপূরণের কথা ঘোষণার পর তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয়ে গেছে জঙ্গিদের সাহায্য ছাড়া পাক সেনাবাহিনীর একার পক্ষে ভারতের সঙ্গে লড়ার ক্ষমতা নেই। একদিকে ভারে মা ভবানী, অথচ সেই ভারের তলানি থেকে জঙ্গিদের টাকা দিয়ে চাঙ্গা করতে চাইছে পাকিস্তান।
पूरी जंग की प्लानिंग जनरल शहीद आसिम मुनीर ने की। इंतहाई दलेरी से, दानिशमंदी से मैं उसका जाती तौर पर गवाह हूं, क्योंकि उन दिनों में दिन रात मेरी इनसे टेलीफोन पर और हमारी फेस टू फेस मुलाकात होती थी। और जिस हौसले के साथ मैं आपको ये कहना चाहता हूं कि बतौर एक पाकिस्तानी के मुझे इनके ऊपर फख्र है। ये कौम के फख्र है, कौम के बेटे हैं ये बिल्कुल। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয় 10ই মে বিকালে। এর 3 দিন পর 12ই মে পাক প্রধানমন্ত্রী ঘোষণা করেন সুহাদা প্যাকেজ। সেটা কি তিনি জানান, এই প্যাকেজের অধীনে ভারতের হামলায় যেই সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে তাদের পরিবার 1 কোটি টাকা করে পাবেন। যারা আহত হয়েছেন তাদের দেওয়া হবে 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা। শুধু তাই নয়, পাক সেনাবাহিনীর যে সদস্যদের মৃত্যু হয়েছে তাদের পরিবার পাবে 1 কোটি থেকে 1 কোটি 40 লক্ষ টাকা পর্যন্ত। পদমর্যাদার নিরিখে এই ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করা হবে। এছাড়া তাদের অবসরের দিন পর্যন্ত পরিবারকে বেতন দিয়ে যাবে সরকার। তাদের সন্তানের শিক্ষার ভার নেবে সরকার। একজন কন্যার বিবাহের খরচও সরকার বহন করবে বলে জানান শরীফ। তিনি বলেছেন, শহীদদের সন্তানের দায়িত্ব নেওয়া সরকারের কর্তব্য, আমরা তা পালন করব। এখানেই লুকিয়ে আছে অন্য সত্য। শাহবাজ শরীফ যে সাধারণ নাগরিকদের মৃত্যুর কথা বলে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করেছেন, সেই সাধারণ নাগরিকদের তালিকায় মিশে আছে অধিকাংশ জঙ্গি। ভারতীয় সেনার অপারেশন সিন্দুরে 6 থেকে 7ই মে মধ্যরাত্রে মাত্র 23 মিনিট সময়ের মধ্যে পাকিস্তানের মোট 9টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ভারত। এর মধ্যে অন্যতম ছিল পাক পাঞ্জাব প্রদেশের বাহালপুর। সেখানেই ছিল জৈশের মূল ঘাঁটি। সেই ঘাঁটির পোশাকি নাম ছিল মরকজ সুভান আল্লাহ। এর পরের দিন জানা যায় ভারতের গোলায় মৃত্যু হয়েছে মাসুদের পরিবারের অন্তত 10 জনের। মাসুদ ভারতের জঙ্গিদের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছেন। রাষ্ট্রপুঞ্জের খাতাতেও সন্ত্রাসবাদী হিসেবে তার নাম আছে। অপারেশন সিন্দুরে নিহতদের মধ্যে আছেন মাসুদের বোন, ভগ্নিপতি, এক ভাইপো এবং তার স্ত্রী, এক ভাইজি এবং পরিবারের জ্ঞাতি সম্পর্কে 5 শিশু। 10 জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছিল মাসুদ নিজেও। জৈশের মূল ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর মাসুদের প্রতিক্রিয়া সামনে আসে। আমার পরিবারের সদস্যরা আল্লাহর আশীর্বাদ ধন্য হয়েছে। 5 জন নিষ্পাপ শিশু, আমার বড় বোন, তার স্বামী, আমার ভাগ্নে এবং তার স্ত্রী, আমার ভাইপো, আমার প্রিয় ভাই হুজাইফা এবং তার মা, আরো 2 জন প্রিয় সঙ্গী। আফসোস নেই, অনুশোচনাও নেই। আমার পরিবারের সদস্যরা আল্লাহর স্মরণে ঠাঁই পেয়েছেন। তাদের চলে যাওয়ার সময় হয়েছিল। আল্লাহ তাদের হত্যা করেনি, বরং আমিও যদি নিহত সদস্যদের পদাঙ্ক অনুসরণ করে জান্নাতের যাত্রায় যোগ দিতে পারতাম তাহলে বেশি খুশি হতাম। এরপরে জানা যায় ভারতের হামলায় মাসুদের ঘনিষ্ঠ আরো 4 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ মাসুদের নিহত নিকটজনের সংখ্যা 14। 1999 সালে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস 300 জন যাত্রী নিয়ে কাঠমান্ডু থেকে দিল্লি আসার পথে ভারতের আকাশে ঢুকতেই সেই বিমান ছিনতাই করে জঙ্গিরা মুম্বাই দুবাই হয়ে তালিবান জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানের কান্দাহার নিয়ে চলে গেছিল। সেই বিমানে জঙ্গিদের নেতৃত্বে ছিল মাসুদ আজহারের সহোদর আব্দুর রউফ। মরকজ সুভান আল্লাহ ভারতীয় সেনার প্রেসিশন বম্বিংয়ে মাসুদের পরিবারের যে 14 জন নিহত হয়েছেন তাদের একজন এই রউফ। পাক সরকারের শহীদের মর্যাদা নিয়ে রাউফকে কবর দিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে মাসুদ আজহার এখন পরিবারে একা। অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান দাবি করেছে মাসুদ যদি প্রমাণ করতে পারে যে সেই একমাত্র উত্তরাধিকারী তাহলে সে সরকারের ক্ষতিপূরণের 14 কোটি টাকা পাবে। কান্দাহার কাণ্ডের সময় জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেনি জৈশ-ই মোহাম্মদ। এই কথার অর্থ মোহাম্মদের সৈন্য। মাসুদ তখন হরকত উল মুজাহিদিনের অন্যতম মাথা। সংসদ হামলার পরে ভারতের হাতে বন্দী হয়েছিল মাসুদ। কান্দাহার কাণ্ডে জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল বিমানে 300 জন নিরীহ প্রাণের বিনিময়ে ভারতের জেল থেকে মাসুদকে ছাড়িয়ে আনা।
তৎকালীন বাজপেয়ী সরকার যাত্রীদের প্রাণ রক্ষায় মাসুদকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। ভারতের জেল থেকে মুক্তি পাওয়ার পর 2000 সালের জানুয়ারিতে মাসুদ হরকত উল মুজাহিদিন ছেড়ে জৈশে মোহাম্মদ প্রতিষ্ঠা করে। মূল উদ্দেশ্য ছিল তিনটি: কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা, 2 ভারত বিরোধী সন্ত্রাসবাদ পরিচালনা করা, 3 ইসলামী খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন প্রচার করা। 2001 সালের অক্টোবরে জৈশ প্রথমে কাশ্মীর বিধানসভায় আত্মঘাতী হামলা চালিয়ে 38 জন নিরীহ মানুষকে হত্যা করে। এর 2 মাস পর ডিসেম্বরে লস্কর জঙ্গিদের নিয়ে দিল্লির সংসদ ভবনে হামলা চালায়। এরপর থেকে বিক্ষিপ্তভাবে সীমান্ত পারে নিয়ম করে সন্ত্রাসী হামলা চালু রাখে। বড় হামলার মধ্যে 2016 সালে কাশ্মীরের উড়ি সেনা ছাউনিতে হামলা, 2019 সালে পুলওয়ামায় আধা সেনার কনভয়ে আত্মঘাতী হামলা। রাষ্ট্রসংঘের মতে জৈশের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল লাদেনের, আল কায়দা এবং তালিবানদের। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ জৈশে মোহাম্মদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। মাসুদ আজহারকে 2019 সালে রাষ্ট্রপুঞ্জের 1267 সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন সূত্রের খবর 2007 সালের থেকে জৈশে মাসুদের সেকেন্ড ইন কমান্ড মনোনীত হয় তার ভাই রৌফ। আজকে বলে নয়, লস্কর এবং জৈশ জঙ্গিদের প্রতি পাকিস্তানের সহানুভূতির প্রমাণ বারংবার সামনে এসেছে। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা অনেক দিন ধরে জৈশে এবং লস্করের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। 2024 সালের ডিসেম্বরে এনআইএ জম্মু কাশ্মীর, অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাটের 19টি জায়গায় অভিযান চালিয়েছিল। সংগঠনের শক্তি হিসেবে জৈশের চেয়েও বেশি ব্যাপ্ত 1986 সালে প্রতিষ্ঠিত লস্করি তৈবা বা এলইটি। অতি সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কাজ দাওয়াত উল ইরশাদ নামে প্রচার এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্রের সামরিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল লস্কর। তৎকালীন পাকিস্তানি শাসক জিয়াউল হকের ইসলামীকরণের নীতির অংশ হিসেবে তাদের গড়ে তোলা হয়। লক্ষ্য ছিল পাকিস্তানকে একটি বৈশ্বিক ইসলামিক রাজনীতির কেন্দ্রে পরিণত করা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মতে 1993 সাল থেকে লস্কর জঙ্গিরা বহু হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে 2006 সালের মুম্বাইয়ে লোকাল ট্রেনে সিরিয়াল বিস্ফোরণ, যাতে 209 জন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন 700 জনেরও বেশি নিরীহ মানুষ। এরপরে 2001 সালে ভারতের সংসদে হামলাতেও জড়িত লস্কর। ভারত সম্পর্কে পাকিস্তান অন্তর থেকে কতখানি বিদ্বেষ পোষণ করে পাকিস্তানের স্কুল পাঠ্যের বইয়ের পাতা খুললেই তা বোঝা যায়। পক্ষপাত দুষ্ট আর ইতিহাসে বিকৃত উপস্থাপনায় ভর্তি সেই সব পাঠ্য বই। পাকিস্তানি ট্রাইবালদের হরি সিং এর কাশ্মীরে ঢুকে একটি অংশের উপর প্রতিষ্ঠা কায়েমের ঘটনা যাচ্ছি না। পরবর্তী সময় ভারত পাকিস্তানের মধ্যে পুরনো যুদ্ধ হয় দুটি, 1965 এবং 1971 সালে। 65 সালের যুদ্ধ সম্পর্কে পাকিস্তানের 5ম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইতে লেখা, পাকিস্তান সেনাবাহিনী ভারতের বহু এলাকা দখল করে নেয় এবং যখন ভারত পরাজয়ের মুখোমুখি হয় তখন তারা জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির জন্য আবেদন করে। পরে পাকিস্তান উদারভাবে দখলকৃত এলাকা ফেরত দেয়। অথচ বাস্তব ঘটনা হলো 1965 যুদ্ধ অমীমাংসিত সংঘর্ষ ছিল, যা সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকোলাই কোসিগিনের উদ্যোগে রাশিয়ার তাসখন্দে 1966 সালের 10 জানুয়ারি স্বাক্ষরিত শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। চুক্তিতে ভারতের তরফে সই করেন তদানীন্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। সেই চুক্তির নির্যাস ছিল দুই দেশের মধ্যে শান্তি স্থাপন এবং জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি। কিন্তু চুক্তিতে সই করার পরের দিন তাসখন্দে রহস্যজনকভাবে প্রয়াত হন লাল বাহাদুর। তার মৃত্যু রহস্যের কিনারা আজও হয়নি। 1971 যুদ্ধ সম্পর্কে পাকিস্তানের স্কুল পাঠ্যে পড়ানো হয় 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনী বীরত্বের নতুন রেকর্ড সৃষ্টি করে এবং ভারতীয় বাহিনী সর্বত্র পরাজিত হয়। অথচ বাস্তব বলছে তৎকালীন ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেক্স এর নেতৃত্বে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল 90,000-এর উপর পাক সেনা। বীরত্বের নতুন নিদর্শন স্থাপন করেছিল ভারত। সেই যুদ্ধ জয়ের পাকিস্তানের দু টুকরো হয়ে যাওয়া এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সূচনা। ये क्लाउनिश
स्टेटमेंट जरा देखें। ये बंदा पाकिस्तान का 17 सीटों पे वजीर आजम बनाया गया है, कहता है कि हमने 71 का बदला ले लिया है। भाई भारत के कौन से टुकड़े हुए हैं? कितने भारतीय फौजियों की पतलूनें उतार के आपने अपने पास रख ली हैं? हमारी तो 90,000 वहां रह गई थी। कितने भारतीय फौजियों की पतलूनें हैं जी हमारे पास, जरा बताया जाए। भारत के कौन से हिस्से को हमने तोड़ा है? क्या मुंबई का नाम मुंबईस्तान हो गया है या मुंबई कराची के साथ मर्ज कर गया है और हमने उसे कराची का हिस्सा बना लिया है? क्या हुआ है? कैसे हमने बदला ले लिया है? स्टेटमेंट चल रही है, क्लाउंड्री है जो पाकिस्तान पे इस टाइम छाई हुई है। लेकिन मेरे पाकिस्तानियों, ये बंदा खुलेआम ऐसी पॉलिश करता है तो ये बंद कमरों में कैसी पॉलिश करता होगा, हम लोग सिर्फ इमेजिन कर सकते हैं, पहुंच नहीं सकते। পাক স্কুলের পাঠ্য বইয়ে 1971 সালের যুদ্ধের জন্য মূলত দায়ী করা হয়েছে হিন্দু শিক্ষকদের ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে। পাঠ্য বইতে লেখা আছে পূর্ব পাকিস্তানে বহু হিন্দু শিক্ষক ছিলেন যারা পড়ুয়াদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি করতেন। পুরনো ঘটনা বাদ দিন, অপারেশন সিন্দুরে সাম্প্রতিক সংঘাতের পর পাকিস্তান সরকার আন্তর্জাতিক মহলের যাবতীয় সমালোচনা অগ্রাহ্য করে এই সংঘর্ষকে কূটনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করেছে। এমনকি বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমেও হাস্যকরভাবে তেমনটাই দাবি করা হয়েছে। পাকিস্তানি পাঠ্য বইগুলোতে প্রায়শই হিন্দুদের কপট, চতুর, এমনকি সরাসরি শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান তাদের পড়ুয়াদের কেমন শিক্ষা দেয় সেই সম্বন্ধে ইউনেস্কো 17-18 সালের গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট পাকিস্তানের পাঠ্যপুস্তকে যুদ্ধ এবং সামরিক বীরত্বের গৌরবগাথা এবং হিন্দু মুসলিম বিভাজনের উপর অতিরিক্ত জোর দেওয়ার সমালোচনা করেছিল। ওই রিপোর্টে বলা হয়েছিল পাকিস্তানের এই ধরনের পাঠ্য বই শান্তি, অহিংসা এবং সমঝোতার শিক্ষাকে বাধাগ্রস্ত করে। শেষে আসি পাক অর্থনীতির দৈন্য দশায়। ভয়াবহ মুদ্রাস্ফীতির কবলে গোটা দেশ। প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। চালের দাম 340 টাকা কিলো, মুরগির মাংসের দাম 800 টাকা, 1 লিটার ভোজ্য তেল 500 টাকা। দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে, যা দেশটার অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকেই নাড়িয়ে দিয়েছে। জনসংখ্যার হার প্রায় 2% বেড়ে যাওয়ার ফলে চলতি বছরে নতুন করে প্রায় 19 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকে পাকিস্তানে প্রায় 9,30,00,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। মূলত আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ থেকে দেনার টাকায় আজ দেশটা চলছে। আজ বলে নয়, সেই 1958 সাল থেকে। পাকিস্তান 1958 সাল থেকে আইএমএফ থেকে মোট 25টি ঋণ কর্মসূচির আওতায় প্রায় 44.57 বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের উপর আইএমএফ এর বকেয়া ঋণের পরিমাণ প্রায় 8.3 বিলিয়ন ডলার। চলতি মে মাসেও ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে আইএমএফ থেকে সর্বশেষ কিস্তি হিসেবে 100 কোটি ডলারের বেশি ঋণ তুলেছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান আইএমএফ এর 5ম বৃহত্তম ঋণ গ্রহীতা, যেখানে আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর এবং ইকুয়েডর প্রথম 4টি স্থানে রয়েছে। কোথায় দারিদ্র্যে নজর দেবে? দেশের পরিকাঠামো উন্নয়নে নজর দেবে, মানুষের আর্থ সামাজিক উন্নয়নের দিকে নজর দেবে, সামাজিক স্থিতিশীলতার দিকে নজর দেবে। তার বদলে রাজকোষের টাকা থেকে মাসুদ আজহারকে 14 কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান এবং তার পাশাপাশি নিহত জঙ্গিদের পরিবার পিছু দেওয়া হবে 1 কোটি টাকা করে। শুধু ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ আর ইসলামিক রাষ্ট্রবাদের স্লোগান সামনে রেখে দেশের মানুষকে কট্টর পন্থায় ডুবিয়ে রেখে নেতাদের সামরিক কর্তাদের মসনদ টিকে থাকছে ঠিকই, কিন্তু দিনের শেষে যে দেশটা সখাত সলিলে তলিয়ে যাচ্ছে, পাকিস্তান নিজেও কি তা বুঝতে পারছে না? আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।